আচ্ছা, আমরা শুরু করি। আহ, আমাদের এখন 34 জনের মতো আছে, তো বাকিরা হয়তো দুই একের মধ্যে জয়েন করবে যদি করে। তো আমাদের লাস্ট যে টপিকের মধ্যে ছিলাম, মলিকিউলার ফাইলোজেনি, তো ওই টপিকটাকে আজকে হয়তো শেষ করা যাবে আর কি, হোপফুলি। কারণ ম্যাক্সিমাম জিনিসপত্রই আমার হয়তো কভার করা হয়ে গেছিল লাস্ট ক্লাসে। এখন আজকের ক্লাসে হয়তো ওই যে থিওরি যেগুলো মাঝখানে ছিল ওই জিনিসগুলো দেখতে হবে, প্লাস আমাদের ম্যাথের মধ্যে, ম্যাথ মানে যেটা আসবে ওইটার মধ্যে কিছু বিষয় থাকে যে মানে এগুলো আপনারা প্র্যাকটিস না করলে ওইটা আপনি কখনো আপনার সামনেও আসবে না। দেখা যাবে পরীক্ষার মধ্যে হঠাৎ করে আসছে, তখন আপনি একটুখানি আহ হতচকিত হয়ে যাবেন যে এই জিনিসটা আগে দেখি নাই, বা এরকম হলে আসলে কি করা দরকার ছিল। তো ওই ধরনের বিষয়গুলা দেখবো, ওগুলার এক্সাম্পল আছে স্লাইডে। তো সবকিছু মিলেমিশে আমার এই টোটাল স্লাইড যেটা, এটা শেষ হয়ে যাওয়ার কথা, যে পরিমাণ সময় আছে আগেও শেষ হতে পারে। তো আমরা শুরু করি। প্রথমত দেখি যে কি পরিমাণ কভার করা আছে। তো আমরা এইদিকে এই স্লাইডটা যেটা আছে এটা আমি শেষ করছিলাম যতটুকু মনে আছে। তারপর কি কারণে এই ফাইলোজেন দরকার এটাও দেখছিলাম। অ্যাজাম্পশন সম্পর্কে বলছিলাম যে এটা আগেই ধরে নেয় যে কোনো অ্যানসেস্টর থেকে সব স্পিসিস গুলো আসছে সেটা। এই যে এখানে যে বিভিন্ন টার্মিনোলজি, এখান থেকে এক্সামে কোশ্চেন থাকেই, তো এটা নিয়ে বলছিলাম। আর এগুলো ক্লিয়ার না, মানে একটা জিনিস বারবার বারবার হয়ে আসতেছে। আহ, আমার কি মানে ভয়েসের কথা বলতেছেন নাকি, বুঝি না। হ্যাঁ, স্যার তিনটা, স্যার ক্লিয়ার শুধু আছে। তিনটা। তাহলে সমস্যা মানে কি আমি বুঝতে পারি নাই, মানে কি ক্লিয়ার না, কি একজন কি যেন বললেন। সেম প্রোফাইলটা বারবার ছোট 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 হয়ে আসতেছে এরকম। উম, ছোট ছোট হয়ে আসতেছে। মানে রেকর্ডারটা জন্য মেবি। আচ্ছা, অন্য কারো কি প্রবলেম হইতেছে, মানে আর কারো কোনো প্রবলেম সিমিলার সামথিং? আমি আপনার অডিও ঠিক মতো শুনতে পাইতেছি না। স্যার সাউন্ড প্রবলেম না, ডিসপ্লেও ঠিক আছে। ও, এটা তো তাহলে নেট ইস্যু অর সামথিং যেটা আছে এরকম কোনো বিষয়। যাই হোক, আমার এটা রেকর্ডিং থাকবে, আমার এন্ড থেকে আমি রেকর্ড করে রাখতেছি একদম। এখানে যেমন দেখা যাচ্ছে ওইরকমই পরে আমি আপলোড করে দিব এটা শেষ হওয়ার সাথে সাথে। তো এখান থেকে যদি ওই রিলেটেড প্রবলেম থাকে সাউন্ড তাহলে। চলে যায়। হ্যাঁ, স্যার হঠাৎ হঠাৎ সাউন্ড চলে যায় সাউন্ড চলে যায় তো কল যাওয়ার। সাইজের দেখ কারণে। দেখ তো নেট প্রবলেম নাকি, একটু রিকানেক্ট কর। আমার আচ্ছা মনে বন্ধু। হয় হওয়ার কথা না, কারণ আমার এখানে ইন্টারনেট মানে যথেষ্ট পরিমাণ, আমি তো ক্যাম্পাসে আছি, এখানে ইন্টারনেট এমনিতে ভালো আছে। আর এমনিতে অন্যদের প্রবলেম না হলে ওইটা আপনার নেট কানেকশনের ঝামেলা হতে পারে। এমনিতে স্যার এখন সবকিছু। ঠিক আছে স্যার, সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ। স্যার স্যার ঠিক আছে, আপনার আমাদের এখান থেকে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্রবলেম নাই, মানে শেষ পর্যন্ত এটা রেকর্ডিংও থাকবে। সো খুব মনে হয় এটা নেটের সমস্যা আর কি আপনাদের এন্ডে। তো এটা আমি ভিডিও রেকর্ডিং ফুললি দিয়ে দিব এর পরেও, তো থাকবে সবকিছু। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই, এন্ড আই থিংক আমার এখান থেকেই শুরু করা যেতে পারে, এই জায়গা থেকে। তো এখানে আমাদের চেনা সেই টার্মিনোলজি গুলাই আছে যেগুলো দেখছিলাম, যে আমাদের ব্রাঞ্চ কাকে বলে। ব্রাঞ্চের একটা অল্টারনেটিভ নেম আছে যেটাকে বলে ওই যে লিনিয়েজ, ওইটা। আহ, তারপর ট্যাক্সা, যেগুলা একদম উপরের প্রান্তে, যেগুলা মানে লাস্টের প্রান্তে যা থাকে এবিসিডি, যে স্পিসিস গুলা লেটেস্ট স্পিসিস, তো ওইগুলা আমার ট্যাক্সা। আর নোড যেটা আছে, নোড বিভিন্ন ধরনের হতে পারে। রুট যেটা আছে এইটাও অ্যাকচুয়ালি একটা নোড। রুট যেটা আছে এটাও অ্যাকচুয়ালি একটা নোড। অ্যান্ড এই নোডটা একদম শুরুতে থাকে, এই জন্য এটাকে রুট বলা হয়। আর এই নোডের বাইরে আমার এই যে প্রত্যেকটা, যেখান থেকে আপনার দুইটা করে ভাগ হয়ে গেছে, যেখান থেকে দুইটা করে ডাল আসছে, ব্রাঞ্চেস, তো ওই সব জায়গাগুলোকেও নোড বলা হয়। তো এরকম আমার এই যে এখানে আছে, অ্যান্ড ওই নোডগুলোর মধ্যে এইগুলাকে বলা হয় ইন্টারনাল নোড। এই মাঝখানে যেগুলা থাকে ওগুলাকে বলা হয় ইন্টারনাল নোড। তো এইটার এই স্লাইডের এই অবস্থা। হ্যাঁ, রুট নোড এটা পড়া হয়ে গেছে। আর একটু সামনের দিকে যাই, দেখি আর কি আছে। এই জায়গার মধ্যে কিছু বিষয় আছে যেটা ভালোভাবে বোঝা দরকার।
সেটা হচ্ছে প্রথমত আমার কিছু ট্যাগসা যাদের কিনা আমার একটা সিঙ্গেল কমন অ্যানসেস্টর আছে। কিছু ট্যাগসা যাদের হচ্ছে একটা সিঙ্গেল কমন অ্যানসেস্টর মানে তাদের আহ, একটা অ্যানসেস্টর আছে যেটা সবার ক্ষেত্রে কমন। যেমন আমার এইখানে এই ট্রি এর একদম উপরে আমার যদি এ বি সি ডি হোয়াট এভার থাকুক, এখানে যদিও লিখে নাই বাট ওখানে আছে, এখানে এ বি সি ডি হোয়াট এভার থাকুক ট্যাগসাগুলা, ওই ট্যাগসাগুলোর কিন্তু কমন অ্যানসেস্টর আছে একটা সবারই। এই সবারই একটা কমন অ্যানসেস্টর আছে, যে কমপক্ষে এইটা হচ্ছে আমার একটা কমন অ্যানসেস্টর। আমার যদি এখানে এবিসিডি হোয়াট এভার থাকে, তাদের কমন একটা অ্যানসেস্টর, সবারই কমন একটা অ্যানসেস্টর এইখানে থাকবে রুটে, কারণ সবাই এখানে শেষ পর্যন্ত কানেক্টেড। তো সেক্ষেত্রে ওই ধরনের যে গ্রুপ আছে, ওই ধরনের যে ট্যাগসাগুলো আছে, ওগুলাকে বলা হয় ক্ল্যাড ক্ল্যাড বলা হয়, অথবা মনোফাইলেটিক গ্রুপ বলা হয়, ক্ল্যাড অথবা মনোফাইলেটিক গ্রুপ। আর ওই যে আমরা যে ব্রাঞ্চের কথা বলছিলাম, ব্রাঞ্চের আরেকটা নাম ওইটাই হচ্ছে লিনিয়েজ। তো এখানে লিনিয়েজের কথা বলছে যে ব্রাঞ্চের অল্টারনেটিভ লিনিয়েজ হতে পারে। আর প্যারাফাইলেটিক গ্রুপের যে বিষয়টা আছে, এটা তো দেখলাম মনোফাইলেটিক গ্রুপ। হোয়াট ইজ প্যারাফাইলেটিক গ্রুপ? প্যারাফাইলেটিক গ্রুপ হচ্ছে একের থেকে বেশি আপনার অ্যানসেস্টর থাকতে হবে, একের থেকে বেশি অ্যানসেস্টর। তো একের থেকে বেশি অ্যানসেস্টরের মানে কি? এটা আমি যদি আমার অন্য একটা স্লাইডের এক্সাম্পল বা এখান থেকেও নেওয়া যায়, বাট এবিসিডি লেখা থাকলে ভালো হতো। দেখি এইটা নেই, এখান থেকে চিন্তা করি। তো এইখানে যেটা আছে সেটা খেয়াল করেন। এইখানে আমি যদি ডি আর ই এর কথা বলি, তো ডি আর ই এর কমন অ্যানসেস্টর কয়টা আছে বলেন তো দেখি। কমন অ্যানসেস্টর মানে দুইজনেরই অ্যানসেস্টর, এরকম কমন অ্যানসেস্টর কয়টা আছে ডি আর ই এর ক্ষেত্রে? স্যার একটাই আছে। দুইটা। দুইটা একটা। এই যে একটা, এইদিকে আরেকটা আছে না, মানে এইটা তো রুটে। একটা আছে, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যানসেস্টর, মানে একদম জাস্ট প্রিভিয়াসটা। বাট আরো তো ওল্ড অ্যানসেস্টর আছে, তারপরে হচ্ছে আরো আছে। তাহলে এখানে অ্যানসেস্টরের সংখ্যা, আমি যদি ডি আর ই এর কথা চিন্তা করি, তাদের কমন অ্যানসেস্টরের সংখ্যা কিন্তু মোর দেন আপনার হচ্ছে গিয়ে ওয়ান, একের অধিক অ্যানসেস্টর আছে কমন অ্যানসেস্টর। তো সেক্ষেত্রে এইটাকে বলা হয় প্যারাফাইলেটিক গ্রুপ। এখানে যেটা দেখছিলাম এই যে এটা, শেয়ার মোর দেন ওয়ান ক্লোজেস্ট কমন অ্যানসেস্টর, এদেরকে বলা হয় প্যারাফাইলেটিক গ্রুপ। তো এমন দুইটা আমার ট্যাগসা, এখানে এমন যে কোনো দুইটা ট্যাগসা যাদের হচ্ছে মোর দেন ওয়ান কমন অ্যানসেস্টর আছে, তাদেরকে বলা হয় প্যারাফাইলেটিক গ্রুপ। যদি শুধুমাত্র একটা কমন অ্যানসেস্টর থাকে, তাদেরকে বলা হয় মনোফাইলেটিক গ্রুপ। মনো মানে এক। এখন এখানে চিন্তা করে দেখেন, এখানে দুইটা সিনারিও আছে। যেমন আপনি যদি সি আর ডি এর কথা বলেন, এদের কমন অ্যানসেস্টর কয়টা? সি আর হচ্ছে ডি, এই দুইজনের কমন একটা। অ্যানসেস্টর কয়টা? জাস্ট কিন্তু এইখানে কমন একটা অ্যানসেস্টর আছে। অথবা আপনি যদি এই এ তারপর হচ্ছে ই, মানে সেমই তো, একই তো, এ আর ই এর কথা বলেন, তাহলে এদেরও কমন অ্যানসেস্টর কিন্তু আমার ওই একটাই থাকে। তো এই ধরনের সিচুয়েশন যদি থাকে যে কমন অ্যানসেস্টর শুধুমাত্র একটা, ওই ক্ষেত্রে আমরা ওই দুইটাকে বলি যে তারা হচ্ছে মনোফাইলেটিক গ্রুপের মধ্যে বিলং করে। আর প্যারাফাইলেটিক হচ্ছে যাদের দুইটা, মানে একটা একের অধিক কমন অ্যানসেস্টর আছে। যেমন আপনি যদি বলেন বি আর সি, বি আর সি এর হচ্ছে এখানে একটা কমন অ্যানসেস্টর আছে, এইখানে আরেকটা আছে, আবার একদম লাস্টে তো ওইটা আছে, মোর দেন ওয়ান কমন অ্যানসেস্টর। তাহলে বি এন্ড সি হবে আমার ওই প্যারাফাইলেটিক একটা গ্রুপের সদস্য। যদি বলা হয় এ বি আর সি কি, এ বি আর সি এরা কি মনোফাইলেটিক গ্রুপ নাকি প্যারাফাইলেটিক গ্রুপ? তিনজনের কথা যদি বলে, তিনজনের কমন অ্যানসেস্টর কয়টা আছে, মানে তিনজনেরই আছে কমন, এরকম কয়টা আছে? দুইটা। এই যে এখানে আছে একটা, আর এখানে আছে একটা। তাহলে এক্ষেত্রে দুইটা হলেও মোর দেন ওয়ান, সো এরাও প্যারাফাইলেটিক গ্রুপের মধ্যে পড়বে। তো এই হচ্ছে মনোফাইলেটিক আর প্যারাফাইলেটিক এর মধ্যে গ্রুপের মধ্যে পার্থক্য। সবাই তো ডিআইইউ এর অ্যাকাউন্টে জয়েন করলে ভালো হতো, এখন একজন একজন করে অ্যাডমিট করা ঝামেলা। ওকে, সামনে যাই। তো মনোফাইলেটিক স্যার প্যারাফাইলেটিক, হ্যাঁ ওকে, বলেন। ঠিক আছে। আচ্ছা বলেন, মনোফাইলেটিক যদি সমস্যা থাকে বলেন। হ্যাঁ স্যার, মনোফাইলেটিকে স্যার দুটোর স্ট্রাকচার একদম সেম না গ্রাফে? উম, দুইটার স্ট্রাকচার সেম বলতে আমি কি ওই আগের এটাই যাব, আগের স্লাইডে যাব? ওই যেটাই যাই, হ্যাঁ বলেন।
স্যার গতটায় গিলা দেখা যাচ্ছে এইটা গত স্লাইডে। আচ্ছা আচ্ছা দেখি বলতে এইটার কথা স্যার বলতেছেন। হ্যাঁ স্যার, এখানে একদম সেম না দুইটা? তো দুইটার মধ্যে ডিফারেন্স বুঝবো কেমনে? ও না, দুইটা গাছ তো আমার সেম, মানে ট্রি হুম। তো আমার একটাই, লাইক আমি ওইটার মধ্যেই যাই। আমি বুঝতে পারছি আপনার হয়তো কিসের মধ্যে স্যার ঝামেলা হয়েছে। মানে হ্যাঁ হ্যাঁ। ট্রি কিন্তু আমার মনোফাইলেটিক বা প্যারাফাইলেটিক না। ট্রি তো আমার ট্রি, এই ট্রি হচ্ছে জাস্ট একটা রুটেড ট্রি। ট্রি আমার একটাই, ট্রি এর মধ্যে এইখানে আপাতত কোনো ভাগের কথা এখনো আসে না। ভাগটা আসছে হচ্ছে এই ট্রি এর শেষে যে ট্যাগজাগুলো আছে, এই হুম ট্যাগজাগুলোকে যদি আমরা গ্রুপিং করি, লাইক একটা গ্রুপের মধ্যে যদি আমি ডি আর ই কে রাখি, তাহলে ওই হুম। গ্রুপটা কোন টাইপের হবে? ওটা কি মনোফাইলেটিক হবে নাকি প্যারাফাইলেটিক হবে? সেক্ষেত্রে আপনাকে ওই যে স্যার ওইভাবে ট্রি থেকে দেখতে হবে যে কয়টা কমন অ্যানসেস্টর আছে, বেসড অন দ্যাট আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ, ডি আর ই এর যে গ্রুপ আছে তারা হচ্ছে আমার, এই ক্ষেত্রে কি হবে, এটা এটা হবে প্যারাফাইলেটিক গ্রুপ, ডি আর ই এর গ্রুপ। আবার হুম। সেম ট্রিতেই তো আমার আরো আছে, যেমন এ বি আর সি আছে। আপনাকে যদি বলা হয় যে এ বি এন্ড সি কে নিয়ে যদি আমি একটা গ্রুপ করি, তাহলে এই গ্রুপটা হুম। কেমন হবে? ওইটা হবে একটা স্টিল ওই যে আমার হচ্ছে প্যারা। প্যারাফাইলেটিক গ্রুপ। আবার যদি হ্যাঁ বলা স্যার। হয় স্যার এ বি, এডিটা হবে মনে। হ্যাঁ হ্যাঁ, এ ডি মনো, স্যার এডি। অথবা হ্যাঁ। এ বি সি ডি ই সবগুলা নিয়ে যদি করেন, সেক্ষেত্রে এ বি সি ডি ই সবগুলা নিয়ে যদি করেন, সেক্ষেত্রে এটা কি প্যারাফাইলেটিক গ্রুপ হবে নাকি মনোফাইলেটিক গ্রুপ হবে? সবারকে যদি ধরি, সবার কমন অ্যানসেস্টর কয়টা আছে, মানে সব স্যার যদি একটা আছে, তাইলে এটা মনে হবে স্যার। এটা মনে হবে। সো ট্রি হুম। কিন্তু মনো বা প্যারাফাইলেটিক ওইটা না, আমার গ্রুপিংটা স্যার হচ্ছে মনোফাইলেটিক প্যারাফাইলেটিক। সো স্ট্রাকচার তো আমার সেমই, এক ট্রির থেকে বিভিন্ন ধরনের আমার গ্রুপ আসতে পারে আর কি, ওইটাই। ওকে স্যার, বুঝছি। হুম, তাহলে সামনে যাই। এখানে ওই যে ব্র্যাকেট দিয়ে গ্রুপগুলাকে দেখানো হয়েছে দেখেন। ট্রি একটাই, জাস্ট ওই ব্র্যাকেট দিয়ে হচ্ছে গ্রুপগুলোকে আলাদা করে দেখানো আছে। ওকে। তাহলে এরপর যেটা আছে এটা হচ্ছে যে আমার যদি এরকম কোন একটা ফাইলোজেনেটিক ট্রি থাকে, যে ট্রি এর মধ্যে আমার সবগুলা ব্রাঞ্চ যেখানে থেকে বের হয়েছে, যেমন এখানে এটার কথাই বলি, এখানে দেখেন তো কোনো ইসের থেকে, কোনো ইন্টারনাল নোড থেকে মাল্টিপল ব্রাঞ্চ কি আসছে এখানে? মানে সরি, মাল্টিপল না, দুইয়ের অধিক কি ব্রাঞ্চ আসছে? মানে দুইটা ডালের বেশি কি ডাল আছে কোনো একটা নোড থেকে, সিঙ্গেল পয়েন্ট থেকে? নাই কিন্তু, যে কোনো না একটা স্যার। পয়েন্ট থেকে দুইটা দুইটা করে কিন্তু আসছে, দুই দিকে চলে গেছে। তো এরকম যদি থাকে যে দুইটা করেই আমার ব্রাঞ্চিং হয়, তো সেক্ষেত্রে ওইটাকে আমরা বলি হচ্ছে, ওই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ডাইকোটমি। ডাই মানে দুই, ডাই মানে হচ্ছে দুই, তো ওইটাকে বলা হয় ডাইকোটমি, যদি দুইটা করে ব্রাঞ্চ থাকে। আর যদি দুইয়ের বেশি ওইরকম ব্রাঞ্চ থাকে কোনো ট্রি, আবার কই চলে আসলাম, এই যে দুইয়ের বেশি যদি ব্রাঞ্চ থাকে, লাইক এটার মধ্যে হঠাৎ করে এখানে তিনটা ব্রাঞ্চ আছে, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে মাল্টিফার্কেটিং নোড, যেটার মধ্যে মোর দেন টু, ওয়ান হচ্ছে মনো, টু হচ্ছে ডাই বা বাই, আর তার থেকে বেশি যদি হয় তাহলে হয় মাল্টি। তো মাল্টিপল যদি ব্রাঞ্চ থাকে তাহলে ওইটাকে বলা হয় মাল্টিফার্কেটিং নোড। এগুলো টার্মিনোলজি, আমার থিওরির অংশ। এমন হতেই পারে যে এক্সামে তো এরকমই থাকে, যে ওই এইরকম থাকলে পরে এটাকে কি বলে, এরকম কোশ্চেন থাকে। আর একটা ফাইলোজেনেটিক ট্রি, সেটা সবসময় যে একটা তার রুট থাকতেই হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আমরা যে এক্সাম্পল গুলা দেখছি বা যে অ্যালগোরিদম গুলা নিয়ে কাজ করছি, ওইগুলোর মধ্যে অলওয়েজ আমার রুট থাকেই। তো আদার টাইপের আমার ট্রি কিন্তু আছে, বাট ওইটা নিয়ে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স বা ওগুলা করতেছি না এখন। ওই ট্রি গুলা সম্পর্কেও জানতে হবে মোটামুটি। তো প্রথমে যেটা বলছে যে আমার রুটেড ট্রিও থাকতে পারে, যার একটা রুট আছে, কিন্তু এই ট্রিটাকে দেখেন, এটা হচ্ছে একটু অন্যরকম, এটা হচ্ছে আনরুটেড ট্রি বলা হয়। এই ট্রি নিয়ে আমরা কোনো ডিটেলের মধ্যে, মানে এখানে নাই, একদমই নাই। তো কিন্তু এটা আছে, এই ধরনের হচ্ছে রিলেশনশিপ দেখানো যেতে পারে। আপনার যে ট্রিগুলোর মধ্যে আনরুটেড থাকে, মানে কোনো রুট নাই, সিঙ্গেল পয়েন্ট নাই যেখান থেকে আসছে, ওই ট্রিগুলোর কাজ হচ্ছে শুধুমাত্র রিলেশনশিপ দেখানো, যে এর সাথে বি রিলেটেড, সি এর সাথে ডি রিলেটেড, এইরকম। আর রুটেড ট্রি যেটা আছে, রুটেড ট্রি আপনাকে দেখায় যে কোন জায়গা থেকে কোন স্পিসিসটা কখন ইভলভ হয়ে আসছে, ওই বিষয়টা হচ্ছে আমার
এই রুটেড ট্রিটা দেখায়। তো দুইটার কাজের মধ্যে পার্থক্য আছে, and দুই ধরনের ট্রি আমার থাকতে পারে, রুট না থাকলে আনরুটেড আর রুট থাকলে রুটেড। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন ছিল আমার ডিরেক্টলি মনে আছে। তো এটার বিষয়টা কি, আমার ট্রি ট্রি এখন বলতেছি ট্রি এর কথা, যে ট্রি হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে যে ট্রি এর মধ্যে আপনার জাস্ট কানেকশন আছে, সেই কানেকশন গুলাকে আমি রিপ্রেজেন্ট করলাম। আমার ট্রি এর যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ গুলোর লেন্থ আবার সমান সমান, মানে সবগুলা ব্রাঞ্চে একদম সমান সমান, ডানে বামে সমান। অ্যান্ড হ্যাঁ, ট্রি অবশ্যই আপনার এরকম অ্যাঙ্গেল করে আঁকতে পারেন, অথবা হচ্ছে এরকম এই যে স্কোয়ার শেপ বা এরকম ফ্ল্যাট করে আর কি আঁকা যায়, দুইভাবে আঁকা যায়, দুইটা সেম জিনিসই রিপ্রেজেন্ট করে। আবার এমন হতে পারে যে এই ট্রি এর যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ গুলোর মধ্যে একটা দূরত্ব, ডিস্টেন্স এর বিষয় আছে, যে আমার প্রত্যেকটা ব্রাঞ্চ ইকুয়াল না। তো সেক্ষেত্রে আমার ওই সেম ট্রি গুলাই আবার একটু দেখতে ভিন্ন রকম হতে পারে। এখন ট্রি এর রিপ্রেজেন্টেশন দুই রকমই হতে পারে, অ্যান্ড এই দুইটার কাজ হচ্ছে আমার দুই রকম। যেমন এই ট্রি যেটা আছে, এই ট্রি শুধু বলবে, যেমন এখানে ডি আর হচ্ছে ই, এইটুকু যদি চিন্তা করি, এই ট্রিটা বলবে যে আমার ডি অ্যান্ড ই এখান থেকে হচ্ছে ইভলভ হয়ে আসছে। বাট সেম জিনিসই যদি এরকম কোন একটা ট্রি এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ডি যেটা আছে আর ই যেটা আছে, ই এর আসার সময়টা হচ্ছে ডি এর থেকে বেশি সময় লাগছে, এরকম একটা বিষয়, যে ডি যখন ইভলভ হয়ে আসছে তার হচ্ছে অনেক পরে ই চলে আসছে, একটা টাইমিং এর বিষয় চলে আসে এই জায়গাতে। জাস্ট এখানে লেন্থ গুলা কম বেশি থাকে। এখন লেন্থ যদি থাকে, লেন্থ যদি সেম সেম থাকে, তাহলে ওই ধরনের ট্রিকে বলা হয় ক্ল্যাডোগ্রাম। আর যদি লেন্থ এর মধ্যে আমার কম বেশি থাকে, বা অ্যাকচুয়ালি লেন্থ কিছু দিয়ে রিলেটিভ থাকে, ওইটাকে বলা হয় ফাইলোগ্রাম। এমনই একটা কোশ্চেন ছিল যে আমার ট্রি গুলা কত ধরনের হতে পারে, ফাইলোজেনেটিক ট্রি কত ধরনের হতে পারে, এই ধরনের কোশ্চেন ছিল। তো অনেকেই এটা বুঝতে পারেনি বা কি করছে আমি জানি না, বাট ছিল। আম, এবারও থাকতে পারে। সো এটা হচ্ছে ক্ল্যাডোগ্রাম আর ফাইলোগ্রাম, দুইটাই ফাইলোজেনেটিক ট্রি, বাট একটার মধ্যে লেন্থ গুলাকে স্পেসিফিক ভাবে মেনশন করা না, বা লেন্থ অনুযায়ী ব্রাঞ্চ গুলো আঁকা না। আরেকটার মধ্যে ব্রাঞ্চ গুলো হচ্ছে লেন্থ ফলো করে, ডিফারেন্ট লেন্থ ফলো করে ব্রাঞ্চ গুলোকে ড্র করা হয়। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আর এখন নিউ উইকের যে ফরম্যাট, এটা অলরেডি আমি দেখাইছি আপনাদের ক্লাসের মধ্যে। তো নিউ উইকের যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাট আমার এই কি বলে এটাকে, আমার ক্ল্যাডোগ্রাম যেটা আছে, ক্ল্যাডোগ্রাম বলতে এই যে যেটার মধ্যে লেন্থের কোনো বিষয় নাই, লাইক এই যে এখানে এখানে কোনো লেন্থের বিষয় নাই, জাস্ট কার সাথে কার কানেকশন সেটা দেখায়। এই ক্ল্যাডোগ্রামের জন্য প্রযোজ্য নিউ উইকের ফরম্যাট। আবার এই ফাইলোগ্রাম যেটা আছে, যেটার মধ্যে লেন্থের ডিফারেন্স আছে, সেই ফাইলোগ্রামের ক্ষেত্রেও কিন্তু নিউ উইকের ফরম্যাট প্রযোজ্য। তো যেটার মধ্যে আপনার লেন্থ লাগে, সেটার মধ্যে লেন্থ এই যে দেওয়া লাগে পাশাপাশি 1 2 3 4 দেখাইছিলাম, যে ওরকম লেন্থ গুলা দিতে হবে, আর যেটার মধ্যে নাই ওইটার মধ্যে নাই। তো নিউ উইকের ফরম্যাট কিন্তু দুই ধরনের ট্রিকে অ্যাড্রেস করতে পারে। এটাও কাউন্ট করে দেখাইছিলাম, যে আপনার যতগুলা কি বলে, আপনার যদি n সংখ্যক ট্যাগসা থাকে, ওই ট্যাগসা অনুযায়ী কতগুলা ট্রি পসিবল আর কি। অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে, বাট তার মধ্যে একটা পসিবিলিটি রিয়াল হবে, এরকম। এগুলা কিছু না, এগুলো হচ্ছে ছবি দেখানো, যে ট্রি গুলা বাস্তবে কেমন হয়, রিয়াল ট্রি গুলা। আর এখানে বিভিন্ন মেথডের কথা বলা আছে, এই জায়গার থিওরি গুলা খুব একটা কি বলবো, এগুলো অ্যালগরিদম রিলেটেড থিওরি। তো এই এইটা হচ্ছে ম্যাথমেটিক্স, আমরা যেটা করছিলাম ওই ম্যাথের জন্য এখানে মানে টেক্সট আকারে বর্ণনা করে দেয়া আছে, যে ওইখানে কিভাবে কি করা হয়। আরেকবার, তো এইখানে হচ্ছে ওই ম্যাথ সম্পর্কে আমার বলা আছে, আর বিভিন্ন ধরনের মেথডের কথা বলা আছে। যেমন আমরা যে মেথডটা এখানে করতেছি, আমাদের কিন্তু কাজ ছিল ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করা, ওই যে ম্যাথটার উদ্দেশ্য। এখন এই কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন জিনিস সিলেক্ট করতে হবে। যেমন প্রথমত আমরা কিসের ভিত্তিতে ওই বিভিন্ন যে স্পিসিস আছে তাদের দূরত্ব বা নিকটত্ব, এটা কিসের ভিত্তিতে মেজার করব,
সেটা আমাদের চুজ করতে হবে। যেমন আমরা কি চুজ করছিলাম, বেসড অন হোয়াট আমরা দূরত্ব বা সিমিলারিটি মেজার করছিলাম। এটা আমাদের ক্ষেত্রে কিন্তু ছিল ডিএনএ এর যে একটা সিকোয়েন্স, সেটা সবগুলা স্পিসিসের ডিএনএ সিকোয়েন্স দেওয়া ছিল, এন্ড ওই সিকোয়েন্সের থেকে আমরা কিছু ক্যালকুলেশন করে ম্যাচ ম্যাচ এগুলো চেক করে তারপরে আমরা বলছি যে হ্যাঁ, আহ, এরা হচ্ছে এতটুকু কাছে এতটুকু দূরে, এরকম বিষয়। আর মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট হচ্ছে ওই যে যেটা কিনা আমরা তো পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট যেটা আছে ওইটা করছি, আর এখানে হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট যেটা ওইটা করা লাগে। আম, এরপরে আরো বিভিন্ন ধরনের মেথড আছে, যে আমরা যেটা ইউজ করছিলাম আজকে আমরা জুক্স কন্ট্রোল মেথড যেটা ওইটা দেখবো। গতকাল আমরা পি ভ্যালু দিয়ে হচ্ছে ক্যালকুলেট করছিলাম, জাস্ট ওই ম্যাচ মিসম্যাচ ওই ভ্যালুগুলো দিয়ে করছিলাম, আজকে জুক্স কন্ট্রোলটা দেখবো। আর ট্রি বিল্ডিং এর মেথডের মধ্যে বিভিন্ন টাইপ আছে, তা আমরা যেটা নিয়ে করতেছি এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশন যেহেতু আমরা করব না, সো এগুলা নিয়ে আমার থিওরিতে একদম ডিপলি জানার বোঝার দরকার নাই, বাট বিভিন্ন ধরনের মেথড আছে। আমরা যে মেথডটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে এই ইউপিজিএমএ, যদি ওইটার নাম বলি নাই। তো এটা হচ্ছে ইউপিজিএমএ মেথড, যেটা কেন ওই যে সেদিন ক্যালকুলেশন করে তারপরে বের করছিলাম সেটা। তো ওই মেথডটার মধ্যে ম্যাথমেটিক্স এর মধ্যেই মোস্টলি আমি ফোকাস করব। এখানে যদি ওই যে একটু ডিটেল দেয়া আছে যে এটা হচ্ছে সিম্পল, যেমন এই ইউপিজিএম এর সম্পর্কে একটুখানি বলি, অ্যাট লিস্ট বাকি যেগুলো আছে ওগুলো আমার এত দরকার নাই। আমার ইউপিজিএম এর ফুল নামটা বিশাল বড়, বাট নাম ওইভাবে মনে হয় না মুখস্থ করা দরকার আছে। UPGM হচ্ছে আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথড ইউজিং অ্যারিথমেটিক অ্যাভারেজ। আই থিঙ্ক হালকা হালকা বোঝা যায় এটা থেকে যে আনওয়েটেড পেয়ার, ওয়েটিং কি সেটা বোঝার মতো এখন এক্সাম্পল আপনাদের দেওয়া হয় না, বা এটা এই লেভেলে নাইও আপনার একদম প্রথম সেমিস্টারে। আনওয়েটেড পেয়ার মানে আমরা যে ক্যালকুলেশন করি ওইটার মধ্যে ওয়েটের একটা বিষয় থাকে, মানে একটা সংখ্যা গুণ করা লাগে ওইরকম বিষয়। এটা আমাদের মেথডের মধ্যে ওই ধরনের ওয়েটিং এর কিছু ছিল না, এই জন্য এটা হচ্ছে আনওয়েটেড। পেয়ার গ্রুপ হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে যে আমরা পেয়ারিং করি সেটা সেটা হচ্ছে পেয়ার গ্রুপিং মেথড ইউজিং অ্যারিথমেটিক অ্যাভারেজ। অ্যাভারেজটা বুঝতে পারার কথা, ওই যে আমরা যদি মাল্টিপল আমারই থাকে, যেমন এসি আর হচ্ছে ডি, এই দুইটার মধ্যে দূরত্ব কত, মানে এসি আছে একটা গ্রুপের মধ্যে আরেকটার মধ্যে আছে ডি, এই দুইটার মধ্যে দূরত্ব কত। সেক্ষেত্রে আমাদের ওই এ ডি আর হচ্ছে সিডি দুইটার দূরত্ব বের করতে হয়, 2 দিয়ে ভাগ করা লাগে। তো ওই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাভারেজের বিষয়। তো সেই অ্যাভারেজের মাধ্যমে পেয়ারিং করা, এটা হচ্ছে আমার ইউপিজিএম এ যেটা আছে সেটা। এটা খুবই সিম্পল একটা মেথড সেটা বলতেছে। আর আমরা এভাবে করে সিকোয়েন্সিয়ালি একের পর এক এই ক্লাস্টারিং করি, আমরা যে গ্রুপিংটা করি বেসড অন সিমিলারিটি, ওটাকে বলা হয় হচ্ছে ক্লাস্টারিং। ইউজেস ডিসটেন্স ম্যাট্রিক্স, দূরত্ব কোনটা হচ্ছে কোন সিকোয়েন্সটা কোন সিকোয়েন্সে কতটুকু দূরে আছে ওইটা হচ্ছে ক্যালকুলেট করে এটা ডিসিমিলারিটি এগুলো ইউজ করে। আর যে দুইটা ট্যাগসের মধ্যে সব থেকে কম দূরত্ব আছে পেয়ার ওয়াইজ, সেই দুইটাকে হচ্ছে আমরা গ্রুপিং করি, সেই দুটাকে একসাথে গ্রুপিং করি। আর তারপরে আমরা সেটা থেকে একটা রিডিউসড ম্যাট্রিক্স তৈরি করি। রিডিউস ম্যাট্রিক্স বলতে আমাদের যে টেবিল যেটা আছে, টেবিলটা তৈরি করতেছি ওইটা আরো ছোট হয়ে যায় যত আস্তে আস্তে গ্রুপিং করবেন সেটা। তো এইভাবে করে হচ্ছে আমরা সামনের দিকে যাই, আর গ্রুপিং প্রসেস এটা রিপিট হতে থাকে, নতুন নতুন রিডিউস ম্যাট্রিক্স ক্রিয়েট হতে থাকে। রিডিউস ম্যাট্রিক্স মানে যত আপনি ম্যাথের সামনের দিকে যাবেন আপনার টেবিলের কলাম সংখ্যা রো সংখ্যা কমতে থাকবে, এটাই। তো এই ডিটেল জানার থেকে ম্যাথমেটিক্স ইজ মোর ইম্পর্টেন্ট, অ্যান্ড ম্যাথমেটিক্স ওইটা আমরা দেখছিলাম এই ভিজুয়ালাইজেশন থেকে হচ্ছে দেখানো হয়েছিল যে কিভাবে কি ক্লাস্টারিং। অ্যান্ড আজকে একটু নতুন জিনিস এখান থেকে আসবে, সেটা হচ্ছে পি ডিসটেন্স। এটা আপনারা অলরেডি জানেন, পি ডিসটেন্স হচ্ছে এই যে এইখানে যেগুলো দেয়া আছে, অথবা এই যে এইখানে টেবিলের মধ্যে শুরুতে যে বসানো লাগে। আমাদের তো মেইন ক্যালকুলেশন মানে এই জায়গা থেকে ক্যালকুলেশন যেগুলা এ বি সি ডি এর সিকোয়েন্স থেকে যে ক্যালকুলেশন গুলা সংখ্যাগুলো আসে, এটা কিন্তু শুধুমাত্র প্রথমবারই আসে। মানে আমরা কিন্তু পরের টেবিলগুলো তৈরি করার সময়, পরে যখন আমরা টেবিলগুলো তৈরি করি, যে পরের যে টেবিলগুলো তৈরি করি, এই টেবিলগুলো করার সময় কিন্তু আমরা ওইখানে যাই না, এইখানে কিন্তু আর যাই না। এটা কি খেয়াল করছেন? আমাদের হচ্ছে শুধুমাত্র প্রথম যে টেবিলটা তৈরি করি যেখানে সবাই একা একা থাকে, এ বি সি,
আহ, তারপরে হচ্ছে গিয়ে এবিসি, তারপরে হচ্ছে গিয়ে আমার বিসিডি, যেটা মানে এবিসিডি চারটাই তো আমার আছে। সবাই যখন এই সিঙ্গেল থাকে, এরকম অবস্থায় থাকে, তখন যে প্রথমবার আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করে বসাই, শুধুমাত্র সেক্ষেত্রে আমার এই জিনিসটাকে চেক করা লাগে। এরপর আর কখনোই আমরা হচ্ছে এটাকে চেক করি না। আর পরের বার হচ্ছে আমরা শুধুমাত্র আহ, এই টেবিলের মধ্যে যে ভ্যালু আছে ওই ভ্যালুগুলো নিয়েই হচ্ছে কাজ করি। আমরা কিন্তু এই সিকোয়েন্সের কাছে কখনো আর ফিরে যাই না। এখন এই মেথড এখানে যেভাবে করা আছে, এটা হচ্ছে গিয়ে বলা হয় যে পি ভ্যালু বেসড, পি ভ্যালু পি ভ্যালু বেসড মেথড বলা হয়। এগুলোকে বলা হয় পি ভ্যালু। আমরা যেগুলো এই যেখানে ক্যালকুলেট করে সংখ্যাগুলো বসাইছি, এটা হচ্ছে পি ভ্যালু। এখন এই মেথড ছাড়াও আরেকটা মেথড আছে, যেটার মাধ্যমে আমরা একদম সিমিলার ওয়েতে, মানে আমার শুধু এই প্রথম যে টেবিলটা আছে, এখানে যে টেবিলটা আছে, এই টেবিলের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। বাকি যত ক্যালকুলেশন যা কিছু ছিল, ওই যে কোনটা সব থেকে ছোট, ছোট হলে পরে তারপরে কিভাবে ক্যালকুলেশন কি করব, এই সব কিছু ঠিকঠাক থাকবে। তো ওই অল্টারনেটিভ যে মেথডটা আছে সেইটাকে বলা হয় হচ্ছে কি জুকস ক্যান্টরের মেথড। তো এখন তো আপনি এখানে পি ভ্যালু বসিয়ে দিয়েছেন সরাসরি, যে এ আর বি যেটা আছে ওইটার জন্য ডিসিমিলারিটি দেখে, এই যে ডিসিমিলারিটি, আটটা হচ্ছে মিসম্যাচ আছে এ আর বি এর মধ্যে, ডিভাইডেড বাই 20.40 বসিয়ে দিয়েছেন। কিন্তু এই জুকস ক্যান্টরের মেথড আপনাদের পরীক্ষার মধ্যে যদি বলা থাকে যে আপনি ফাইলোজেনেটিক ট্রি তৈরি করেন, বাট এটা করবেন জুকস ক্যান্টরের মেথড ইউজ করে, স্পেসিফিক ভাবে বলা থাকে যে জুকস ক্যান্টরের মেথড ইউজ করে ফাইলোজেনেটিক ট্রি তৈরি করেন, এই কথা বললে পরে তখন আপনার যেটা করতে হবে, আমি যেটা আপনাদের রেকমেন্ড করব এটার মানে সবার সুবিধার্থে, সেটা হচ্ছে প্রথমে এই টেবিলটা তৈরি করে নেবেন নর্মাল ওয়েতে, যেভাবে করেন দূরত্ব দেখে দেখে করেন। এই টেবিলটা আগে তৈরি করবেন, করার পর নর্মালি পি ভ্যালু হলে তো আপনি এরপরে যা ক্যালকুলেশন সরাসরি চলে যেতেন, যে এখানে কম কে আছে কি আছে না আছে এগুলো করে সামনের দিকে যেতেন। যদি জুকস ক্যান্টর বলে, এখানে আপনার একটা এক্সট্রা স্টেপ করতে হবে, মানে এই টেবিলটাকে একটু পরিবর্তিত করে তারপরে সামনের দিকে আপনি যেতে পারবেন। তো এই পরিবর্তনটা কিভাবে? পরিবর্তনের জন্য আপনার দেখতে হবে এই টেবিলটা তৈরি করার পরে, পি ভ্যালু দিয়ে তৈরি করার পরে আপনার দেখতে হবে যে ওই টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আছে, অলরেডি ভ্যালুগুলো আছে, যে যেমন এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 0.403545 যা কিছু আছে এগুলা, এদের মধ্যে 0.75 এর থেকে ছোট কারা আছে, 0.75 এর থেকে ছোট কারা আছে। তা আমাদের এখানে কিন্তু 0.75 এর থেকে আই থিঙ্ক সবাই তো ছোট, সবাই ছোট। সবাই ছোট, বাট এটা সব সময় নাও হইতে পারে, কিন্তু মানে যেগুলো ছোট ওগুলোকে টার্গেট করতে হবে। তো 0.75 এর থেকে ছোট হচ্ছে কারা আছে, and তাদেরকে নিয়ে আমাদের একটা বাড়তি কাজ করতে হবে। এখন এখানে সবাই তো সেম সেম, সবাই 0.75 এর থেকে ছোট, তো সবার ক্ষেত্রে আপনার ওই ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? আপনাকে হচ্ছে ওই ভ্যালুগুলা এই ফর্মুলার মধ্যে বসাতে হবে। ফর্মুলাটা দেখেন, -3/4 লন 1 -4/3 পি। এইখানে যে পি যেটা দেখতে পাচ্ছেন, এই পিটাই মূলত আপনার টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর কথা বলে, ওইটা হচ্ছে পি। তো যেমন এখানে 40 ছিল, 0.40, অ্যান্ড এইটা হচ্ছে আমার এই যে 0.75 এর থেকে ছোট, তাহলে এর ভ্যালু চেঞ্জ করতে হবে। তো এর ভ্যালু চেঞ্জ করতে গেলে কি দিয়ে আপনি এই ভ্যালু চেঞ্জ করবেন? এই 0.40 কে আপনি বসাবেন হচ্ছে এই ফর্মুলার মধ্যে, এইখানে ওই যে পি এর বদলে বসাবেন। তো এখানে 4/3 ইন্টু 0.40 হয়ে যাবে। তারপরে এই এতটুকু ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করলে তো একটা অন্য সংখ্যা আসবে, তো ওই অন্য সংখ্যাটাকে এখানে ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ডি। এখন ডি দিয়ে আপনার এত প্রকাশ করার দরকার নাই, আপনি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে এখানে যদি 0.40 বসান and তারপরে যদি এতটুকু হিসেব করেন, অবশ্যই আমার সেই 0.40 তার 0.40 থাকবে না, নতুন একটা সংখ্যা আসবে। সেই নতুন সংখ্যাকে আপনার বসাতে হবে হচ্ছে এই 0.40 বদলে। তো 0.40টা রিপ্লেস হয়ে তখন ওই জিনিস, ওই সংখ্যা যেটা নতুন ওইটা চলে আসবে। তো এইভাবে করে সবগুলার জন্যই আপনার এই নতুন সংখ্যা বসাতে হবে, মানে যতগুলার মধ্যে 0.75 এর থেকে ছোট আছে সবগুলোর জন্য ওইভাবে করে ওই ফর্মুলা ইউজ করে করে নতুন সংখ্যাটা বসাতে হবে। তো এইভাবে করে জাস্ট আপনি এই টেবিলটাই
এখানে আরেকবার তৈরি করবেন এন্ড ওই টেবিলের মধ্যে যেখানে যেখানে পরিবর্তন করছেন নতুন ভ্যালুগুলো বসিয়ে দিবেন। তো এটা করলে পরে আমার মনে হয় বেস্ট হয়, বিকজ অনেকের কনফিউশন লেগে যায় যে আমি কোন জায়গায় পরিবর্তন করব বা কি করব। এই জন্য আমি এবার বলে দিতেছি যে এই টেবিলটা একবার তৈরি করেন, তৈরি করে যেখানে যেখানে পরিবর্তন করা দরকার ওইটা চেঞ্জ করে এখানে আরেকটা নতুন টেবিল ছোট করে তৈরি করে দিলেই হবে। অ্যান্ড দেন ওই নতুন যে টেবিলটা আসবে ডি ভ্যালুগুলা সহ, সেই টেবিল নিয়ে আপনি সামনের দিকে যাবেন। তারপরে নর্মাল যেভাবে ক্যালকুলেশন যা কিছু করতেন ওইভাবেই করবেন, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না। শুধু চেঞ্জ আসবে আমার প্রথম যে স্টেপ আছে প্রথম স্টেপটার মধ্যে, যে ওই 0.75 এর থেকে ছোট যারা আছে তাদের জন্য এই ফর্মুলা ইউজ করে ভ্যালু চেঞ্জ করে এই টেবিলটা চেঞ্জ হয়ে অন্য একটা টেবিল হয়ে যাবে, মানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। দেন ওই টেবিলের উপর ভিত্তি করে ওই যে আমরা যেভাবে সব থেকে ছোটকে দুইটাকে পেয়ারিং করি, অ্যাভারেজ করি, ইত্যাদি ইত্যাদি, ওইভাবে করে সামনের দিকে যাবে। স্যার বাকি ওই টেবিলটা যদি একটু দেখাই ওকে স্যার। দিতেন। টেবিলটা যদি দেখায়, হ্যাঁ টেবিল করতে পারি, বাট আমার এখানে টেবিল দেখানো কষ্টের, বিকজ এখানে জিনিসপত্র তেমন নাই। বোর্ড হলে পরে সুবিধা হতো। আমি দেখি আহ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের এক্সাম কবে নেবেন? এক্সাম তো আপনারা বললেন না 16 সমস্যা আছে, তাহলে 17 ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আপনাদের মানে মিড এক্সাম কবে? স্যার 22 তারিখ বলছে, এখন শিওর না, 22 তারিখ প্রবাবলি হবে আর কি এরকম। 22 তারিখ কি শনিবার পরে নাকি? শনি না কি কি বার যেন? রবিবার পরে। ও যাই হোক, এখন টেবিল টেবিল হচ্ছে ওটার মধ্যে কতগুলা কলাম ছিল মানে দেখে নেই। 1 2 3 4, হ্যাঁ আই থিঙ্ক চারটা চারটা। সো এ বি সি বি সি ডি, এটা কি ঠিক আছে? চারটা তো দিলাম কিন্তু ঠিক হ্যাঁ আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে। সো এ বি আর হচ্ছে সি, বি সি ডি। তাহলে এখানে ছিল আমার কত 0.40, তো এখানে ছিল 0.40। এখন এই 0.40 কে আমার বসাতে হবে তো সেই ওই জুক্স ক্যান্টরের ফর্মুলাতে। জুক্স ক্যান্টরের ফর্মুলায় যদি বসাই, ক্যালকুলেটর ছাড়া এটা ক্যালকুলেট করাও একটু প্রবলেমেটিক। লন হ্যাঁ আসছে দেখি। So আমার বসাতে হবে -3/4, এটা আমি নিজে ক্যালকুলেট করতেছি আর কি। এখানে -3/4, তারপরে আছে ইনটু ইনটু দিয়ে আপনার লন, এন্ড লনের ভেতরে বাকি সবকিছু। লনের মধ্যে আছে 1 -4/3, এন্ড এই 4/3 এর সাথে আমার গুণ করতে হবে কি। সো আমার এখানে 0.40 নিয়ে কাজ করতেছি, প্রথম ঘরে কি বসবে সেটা নিয়ে। এখানে 0.40 আছে, এইখানে আছে 0.40। সো এটা রিপ্লেসমেন্ট হিসেবে আমি যদি 0.40 দিই, 0.40 ওকে, এইটা দিলে পরে আমার আসতেছে এখানে যেটা দেখাচ্ছে। এখন ফোনের ক্যালকুলেটরের ভুল থাকতেও পারে, বাট আমি মানে বসানোর পর যেটা আসছে ওইটা দেখাই। 0.57 এটা আসতেছে ওই ইসের মধ্যে বসানোর পর 40 এর ভ্যালু। 40 এর ভ্যালু এই এই ফর্মুলাতে বসানোর পর আসতেছে হচ্ছে 0.57। তো একইভাবে অন্য যে ভ্যালু যেগুলো আছে লাইক এখানে 0.35 আছে, বাট 0.35 তো এখন তো বলছে জুক্স ক্যান্টর দিয়ে করতে হবে, সেক্ষেত্রে 35 নিয়ে যেতে পারবেন না। তো আমার অ্যাগেইন এখানে একটু রিপ্লেস করা লাগবে, যে বাকি সবকিছু ঠিক, জাস্ট 0.35 এটা করলে আসে হচ্ছে 0.47। সো 0.47, ঠিকই আছে, 0.57 আসে। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে করে জাস্ট আপনি ওই এই টেবিলের যে ভ্যালু আছে সেগুলোকে সবগুলোকে রিপ্লেস করে ফেলবেন, এন্ড রিপ্লেস করে ফেললে আপনার কাজ শেষ। কাজ শেষ বলতে মানে এই জুক্স ক্যান্টর নিয়ে কাহিনী শেষ। বাকি যে প্রসেস আছে যে সব থেকে ছোটকে, সেই ছোটটাকে নিয়ে সামনে যাবেন, ওই যে পেয়ারিং করবেন এ আর সি, তারপরে ক্যালকুলেশন, বাকি সব একদম এক্স্যাক্টলি আগেরটার মতো। জাস্ট এইখানে ওই টেবিলটাকে মডিফাই করবেন, এন্ড এই টেবিলের ভেতর এখন যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু আসছে হচ্ছে এই জুক্স ক্যান্টর যে আছে এই ফর্মুলা অনুযায়ী। আর মনে রাখবেন
এই ফর্মুলা শুধুমাত্র ওই সব ভরের মধ্যে অ্যাপ্লাই করবেন যেখানে 0.75 এর থেকে সেভেন। ছোট ভ্যালু পাবেন। 0.75 থাকলে 75 তাহলে তো থাকলে 7.5 থাকলে তো নিতে পারবো না, হ্যাঁ 75 ছোট থাকলে নিতে হবে। কিন্তু 75ই থাকতো। মানে আপনার যদি এখানে 75 থাকতো কোনো এক ঘরে, মনে করেন এখানে 75 ছিল, এখানে যদি মনে করেন যে 75 ছিল 0.75, তাহলে কিন্তু ওইটাকে আবার ফর্মুলায় বসাতে যাবেন। শুধুমাত্র সেগুলোকে বসাবেন যারা 0.75 এর থেকে ছোট, ওইটা 0.74 হতে পারে। তো এটা ফলো করে তারপরে স্যার, আপনি তো সেভেন স্যার 7.5 থেকে বেশি থাকলে সেটা তো আর ফর্মুলাতে নেওয়া লাগবে না। না 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 75 এর থেকে বেশি থাকলে ওগুলা হচ্ছে কোনো থাকবে না, ঠিক চেঞ্জ আছে হবে না, শুধু ছোট যেগুলো স্যার, আর আছে। একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে কি, আমরা যে পি ভ্যালু বের করব, এরপরে যে ডিসটেন্স বের করার যে ক্যালকুলেশন, স্যার ওইগুলো সবগুলো করতে হবে নাকি সিম্পলি আমরা ক্যালকুলেট করে টেবিলে বসাই দিব নেক্সট টেবিলে? প্রবলেমটা হচ্ছে যে আপনারা যদি ফুললি একদম মানে একদম জাস্ট টেবিল বসান, টেবিল বসালে পরে এটার একটা বিষয় থাকে যে আপনি কি নিজে ক্যালকুলেট করে বসাইছেন নাকি হচ্ছে ওই ইসের থেকে আশেপাশে কোনো এক জায়গা থেকে আসছে বিষয়টা। তো ঠিক সেক্ষেত্রে আছে, আমি তাহলে বলবো, ছয়টাই করব। সেক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করব, আপনি যদি ফুল টাইমও বাঁচাইতে চান সবকিছু থেকে, আহ, আপনি যদি করেন, আপনি প্রথম টেবিলটার জন্য সবগুলো ক্যালকুলেশনই দেখাবেন। যদি পি ভ্যালু দিয়ে বলেন তাহলে জাস্ট পি ভ্যালু গুলা ক্যালকুলেট করতে যা লাগছে ওগুলো দেখাবেন। আর জুক্স ক্যান্টর বললে পরে পি ভ্যালু গুলা প্লাস জুক্স ক্যান্টরের ভ্যালু গুলা ওই পর্যন্ত দেখাবেন। তারপরে যেগুলো আছে, যে বাকি যা কিছু আছে পরের টেবিল গুলা, এই যে এভারেজ বা সামথিং, এগুলাতে দেখানোর দরকার নেই। এখানে যেমন দেখানো আছে সরাসরি, এগুলো দেখানোর দরকার নেই, আপনি হচ্ছে সরাসরি ভ্যালু ক্যালকুলেট করে দিবেন। মানে আমার উদ্দেশ্য এটা বোঝা যে আপনি আসলে বুঝে করছেন, পরের গুলাতে দেখানোর দরকার নেই, প্রথম ভ্যালুটার মধ্যে ঠিকঠাক ওই এই যে এতটুকু অংশ দেখাইলে হবে। তবে এখানে আছে না, এখানে লিখতে হবে না আপনার এ ভার্সেস বি এরকম লেখার দরকার নেই। আপনি লিখবেন যে এ আর বি এর দূরত্ব এরকম, দাগ দিয়ে মানে বুঝতে পারলেই হলো। এ থেকে বি এর দূরত্ব এটা হচ্ছে জাস্ট 8/20, ডান। আর এখানে ওকে স্যার। আরেকটা জিনিস মিসিং হবে আছে, কেউ মনে হয় কথা বলতেছে, মানে জিজ্ঞাসা করতেছে, বলেন। বলতেছিলাম যে বাকিগুলার কি থিওরি লিখতে হবে? বাকিগুলার থিওরি বলতে বুঝি নাই, কোনগুলা? নেক্সট যে স্টেপ গুলা ওইগুলার কি থিওরি গুলা লিখতে হবে? না, আপনার তো ম্যাথমেটিক্স এর এখানে যা আছে থিওরি রিলেটেড কিছু লেখার দরকার নাই তো। আপনি জাস্ট ম্যাথ করে যাবেন, এই যে এইসব এগুলা কিছুই লেখার দরকার নাই। পরীক্ষার মধ্যে আসবে এরকম একটা সিনারিও যে এ বি সি ডি আছে আমার, চারটা ফিজিক্স অথবা ট্যাক্সা, তো এদের এই সিকোয়েন্স দেওয়া থাকবে। তারপরে এখান থেকে ভ্যালু বের করে আপনি টেবিল করবেন, ওই এই টেবিলের ভেতরে যে ক্যালকুলেশন এগুলো লিখবেন। নো মোর থিওরি, মানে থিওরি না চাইলে কোনো থিওরি দিবেন না। তাহলে আই থিংক এটা ডান। বাট আমার একটা বড় জিনিস, স্যার আর কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। যদি 0.75 থাকে তাহলেও কি আমাদের চেঞ্জ করতে হবে? না, 0.75 যদি থাকে তাহলে এটা হচ্ছে ওই ডি ভ্যালুর ফর্মুলা বা জুক্স ক্যান্টরের যে ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে কোনো কিছু চেঞ্জ হবে না। স্যার পয়েন্ট ওইখানে তো আপনি বলছেন যে 0.75 থেকে বড় হলে চেঞ্জ করতে হবে। না, বড় আই হলে থিংক চেঞ্জ করা লাগবে না। এখানেই আছে দেখেন, 0.75 এর থেকে ছোট হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করবেন। 0.75 অথবা তার থেকে বড় হলে এই ফর্মুলার মধ্যে যাবেন না। আপনাকে জুক্স ক্যান্টর বললেও আপনি যাবেন না, মানে শুধুমাত্র ওই ভ্যালুটার জন্য। এখন কিছু ভ্যালু থাকতে পারে আপনার টেবিলের মধ্যে, পি ভ্যালু, যেটা কিনা আমার 0.75 এর থেকে ছোট, আবার কিছু ভ্যালু থাকতে পারে 0.75 বেশি, আবার কিছু ভ্যালু থাকতে পারে 0.75 এর থেকে বড়। তো সেগুলোকে আপনার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, যে কারা আছে যারা কিনা 0.75 অথবা তার থেকে বড়, আর কারা আছে 0.75 এর থেকে ছোট। এই দুই ক্যাটাগরির মধ্যে যারা কিনা ছোট, ওই ছোট ভ্যালুগুলোর জন্য আপনি এই যে এই ফর্মুলাটা ইউজ করবেন জুক্স ক্যান্টরের। আর যারা কিনা সমান 0.75 এর অথবা বড়, তাদের জন্য আপনি কিছুই করবেন না, তারা যা আছে তাই থাকবে। হোপফুলি এটা ক্লিয়ার হইতে পারছেন। তো আমি যেটা দেখাতে চাই ওই জিনিসটা এখানে নাই, সেটা হলো
এইখানে কিন্তু অনেক সময় গ্যাপ থাকতে পারে। মানে এখানে তো একদম সবগুলা সেন্সেস দেওয়া আছে, এখানে কিন্তু আমার গ্যাপ থাকতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল এখানে আই থিঙ্ক ক্রিয়েট করা যাবে। এখানেই করি। ওকে, এখানে একটা এক্সাম্পল আমি দেখি। Or মনে করি ERP, আমি সবগুলা নেওয়ার দরকার নেই, বুঝতে পারলেই হবে। তো এখানে মনে করি এখান থেকে কি কপি করা যায়, তাহলে সবই আনা যেত। দেখি। ওকে, তো এইখানে এখন এগুলো তো একদম সবগুলার মধ্যে কিছু না কিছু আছে, বাট এমন সিচুয়েশন থাকতে পারে যে আমার কিছু গ্যাপস আছে। এ আর বি নিয়ে চিন্তা করি, কারণ এ বি যে কথা, বাকিগুলা মানে পেয়ার ওয়াইজ তো সেমই কথা, পেয়ার করলে পরে যা হবে তাই হবে। এটার মধ্যে আবার এখানে দেই, সব সিচুয়েশনে আনি। এখানে একটা আছে, এখানে একটা নাই, আর এইখানে একটা আছে, এখানে একটা নাই। ওকে, এই সিচুয়েশনে, এরকম গ্যাপওয়ালা সিচুয়েশনে আমার পি ভ্যালু থেকে তো ডি ভ্যালু, এটা ভ্যালু পেলে ক্যালকুলেট করাই যায়, বাট এই সিচুয়েশনে আমার পি ভ্যালু কি হবে? এই সিচুয়েশনে পি এর ভ্যালুটা হবে প্রথমত, সেটা হচ্ছে আমার এখানে টোটাল কতগুলো আছে। টোটাল তো আমার 20টা ছিল আমার যতটুকু মনে আছে। এখন এই জায়গাটার মধ্যে আমি একটু ভ্যারিয়েশন দেখছি যে আমি এখানে বিসি বসাবো নাকি আমার অন্য কিছু বসাবো। যেমন আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যদি গ্যাপ থাকে, গ্যাপ যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, দেখতে হবে গ্যাপ কতগুলো পজিশনে আছে। যেমন এখানে আছে হচ্ছে এই পজিশন, মানে যেখানে গ্যাপ আছে ওই পজিশন বাদ, ওই কাউন্টই বাদ। এখানে একটা, এটা নাই, তারপরে হচ্ছে এখানে একটা, তাহলে এইটাও বাদ যাবে, আর এখানে একটা আছে, এটাও বাদ যাবে। তাহলে এই তিনটা যদি আমি বাদ দিই গ্যাপে, তাহলে আমার থাকে হচ্ছে 17। মানে 20 হচ্ছে টোটাল কাউন্ট ছিল, এখন এই গ্যাপ গুলার কারণে আমার তিনটা চলে গেছে, যে কোনো এক সাইডে গ্যাপ মানে ওইটা বাদ, এখানে 17 থাকলো। আর এইবার বলেন যে মিসম্যাচ কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। মিসম্যাচ হচ্ছে আমার 7টা আছে এবার। তো এই গ্যাপ গুলা বাদ দিয়ে জাস্ট ক্যালকুলেট করতে হবে, এন্ড এখানে অনলি 7। এন্ড সেক্ষেত্রে তখন আমার পি এর ভ্যালু কিন্তু এরকম হয়ে যাবে। আগে ছিল 8/20, আর এখন এই গ্যাপ থাকার কারণে ওইটা চেঞ্জ হয়ে কিন্তু এরকম হয়ে যাবে। জাস্ট এতটুকুই পরিবর্তন। এই এক্সাম্পলটা আমার স্লাইডে দেখি নাই, আমি স্লাইডের মধ্যে নাই, সবগুলো সেম যা, বাট পরীক্ষার মধ্যে মেবি আসে, ফাইনাল এক্সাম অথবা যেখানে আসে ওইরকম একটা গ্যাপ দেওয়া থাকে। এই কথাটা উল্লেখ করা আছে হয়তো আই থিঙ্ক কোন এক জায়গায়। এই যে দেখেন, এই যে, হ্যাঁ, হুম, ignore any columns with a gap in either sequence when comparing that pair. যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে ওটাকে ইগনোর করতে হবে। তো এক্সাম্পলের মধ্যে নাই, কিন্তু এখানে কিন্তু বলা আছে নির্দিষ্ট করে, তো যেখানে গ্যাপ দেখবেন ওইটাকে হচ্ছে ইগনোর করা লাগবে, and তারপরে যে ক্যালকুলেশন যা আসে তাই। তো গ্যাপ থাকবে এটা এক্সপেক্ট করতেই পারে। তাহলে ওইটা ছিল একটা, মানে মাইক অফ কর। এইটা ছিল হচ্ছে আমার একটা কি বলবো, আমারটাই না। অন্য একটা সিচুয়েশন আর কি। তো এটা আসলে হয়তো যদি নর্মাল এক্সাম্পল করে যেতেন, এটা আসলে একটু প্রবলেমেটিক হতো। নাও পরের যেটা আছে ওইটা দেখি। Think, হ্যাঁ, এইটারই আমার পি ভ্যালু এন্ড জুক্স ক্যান্টর ইজ ডান। এইদিকে যাই, আর ইউপিজিএম এর সুবিধা অসুবিধা ইত্যাদি ইত্যাদি বলছে। এগুলো আসলে যেভাবে দেয়া আছে এটা আপনাদের বললে আপনারা ওই মেমোরাইজ এর মধ্যেই চলে যাবেন। আমি মনে করি মেমোরাইজ করার কোনো দরকার নেই ওইভাবে। আমি যতটুকু বুঝি দেখি যে এখানে হচ্ছে সিম্পল এন্ড ফাস্ট, এটা অন্য মেথড তো দেখি নাই, সো কম্পেয়ার করার অপশন নাই, অন্য মেথড থেকে এটা ফাস্টার। আর এইটা প্রডিউস করে আমাদের এই মেথড, যেটা আমরা যেটা করলাম আর কি, এটার মানে নাম হচ্ছে ইউপিজিএমএ মেথড। এখন ইউপিজিএমএ মেথড আপনি পি ভ্যালু দিয়েও করতে পারেন, অথবা হচ্ছে আপনার ওই জুক্স ক্যান্টর যে ফর্মুলা ছিল ওইটা দিয়েও করতে পারেন, দুইটাই ছিল।
বোথ হচ্ছে ইউপিজিএমএ। অ্যান্ড এই মেথডটা আমাদের কিন্তু রুটেড ট্রি তৈরি করে। রুটেড ট্রি মানে যেখানে একটা লাস্ট পর্যন্ত গিয়ে সবগুলো একসাথে চলে আসে, ওই রুটেড ট্রি তৈরি করে। আর এখানে বিভিন্ন ধরনের কথা আছে, মলিকুলার ক্লক ইত্যাদি ইত্যাদি, রং টপোলজি। এইটা এক্সপ্লেন করার মতো এখানে ডিপলি অন্য কোনো জায়গায় কোনো কিছু নাই, তো এটা মেমোরাইজ করার কোনো দরকার নাই। আই থিঙ্ক এই অংশটা আমরা স্কিপ করলে পরে করতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যেটা আমার দরকার সেটা হচ্ছে এই এক্সাম্পলটা, কারণ এই এক্সাম্পলের মধ্যে একটা অন্যরকম বিষয় আছে যেটা কিনা হয়তো নর্মাল সিচুয়েশনে আসে নাই, বা এটা কেউ চিন্তাও করছে কিনা আমি জানি না। এই টেবিলটা মনে করেন যে আপনার কোথা থেকে আসছে ওইটা চিন্তা করতে হবে না, অলরেডি মনে করেন ক্যালকুলেট করে এখানে বসানো আছে, এখানে অলরেডি ক্যালকুলেশন করে হচ্ছে বসানো আছে। তো তবে এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে 248 দেখে আপনাদের মধ্যে বলেন তো দেখি, এই ভ্যালুগুলা আমরা যদি ওই যে ইসের কথা চিন্তা করি, ডিএনএ এর যে সিকোয়েন্স দেওয়া আছে, লাইক এইটা, এই যে এরকম সিকোয়েন্স, এখান থেকে তো এই ভ্যালুগুলো আসার কথা। আপনার দেখে কি মনে হয় ভ্যালুগুলা ঠিক আছে, মানে এই টেবিলে এই ভ্যালু আসা কি পসিবল? এই 2 আসা কি কখনো পসিবল, বা 8 সামথিং? চিন্তা করে দেখেন তো, যে এরাও তো এই যে স্পিসিস গুলা এ থেকে এফ পর্যন্ত, ওদেরও ডিএনএ সিকোয়েন্স দেওয়া ছিল, ওইখান থেকে আমরা পি ভ্যালু করেই বের করছি ধরেন। তো পি ভ্যালু বের করলে কি আমার এই ভ্যালুগুলো আসা পসিবল? ফর্মুলাগুলা মনে করেন পসিবল কিনা। যদিও ম্যাথমেটিক্যাল, আচ্ছা এইভাবে চিন্তা করেন, আপনি যদি এখানে কত ক্যালকুলেট করছেন, লাইক 20, নিচে হচ্ছে 20, উপরে যতগুলো অমিল আছে ততগুলো অমিল, এই ধরনের ফর্মুলাতে 8 হাইস্ট হচ্ছে কত ভ্যালু আসতে পারে? মানে নিচে হচ্ছে টোটাল কাউন্টটা 20, স্যার হাইস্ট 1 আসতে পারে না? হাইস্ট 1 আসতে পারে, বিকজ হাইস্ট হচ্ছে আপনার 20টায় অমিল থাকতে পারে, তো এটা হচ্ছে হাইস্ট। লোয়েস্ট কত আসতে পারে? কোনো অমিল নাই, হুম 0। তাহলে আমার ভ্যালু 0 কিন্তু 0 এন্ড 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, কিন্তু আমার ওই টেবিলের মধ্যে তো অনেক কিছু আছে। এখন এই এক্সাম্পল কোন জায়গা থেকে কিভাবে কি, এটার সোর্স আমি বলতে পারি না, সোর্স নিয়ে চিন্তার কিছু নাই। এখানে আছে, আপনাদের পরীক্ষায় এই এই ধরনের উল্টাপাল্টা ভ্যালু আসবে না, এটা স্লাইডের সোর্স বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, তো এখানে মনে করেন যে কাল্পনিক ভ্যালু যেগুলো ওগুলো এটা আছে, কারণ বেসড অন দ্যাট আপনার ফার্দার ক্যালকুলেশন সামনের দিকে যেতে হবে, যেগুলো কিনা আমরা অলরেডি জানি। তো অলরেডি আপনার ডিসটেন্সের ম্যাট্রিক্স তৈরি করা, এখন সামনে গেলে আমরা কি করব? তো প্রথমত এই টেবিলের সব থেকে ছোট কে আছে, ও তো দেখি 2, তাহলে 2 যদি হয়, এ আর বি এটা পরের টেবিলে গিয়ে হচ্ছে একসাথে চলে আসবে, আর ওই যে ছোট একটা ট্রি তৈরি হবে তার প্রত্যেক পাশে থাকবে কত, ওই যে ব্রাঞ্চ গুলার দুই পাশে কত কত থাকা উচিত, এ আর বি দিয়ে যদি পেয়ারিং হয়, এ আর হচ্ছে বি, তাহলে দুই পাশে কত কত থাকে, যে ভ্যালু থাকে ওইটাকে 2 দিয়ে ভাগ করা লাগে না, তো এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে পরে আমার আসার কথা হচ্ছে 1। দেখি আছে কিনা, এখানে একসাথে অনেক কিছু করা, তো এইখানে আছে আমার এই যে এটা দেখেন, প্রথম যে টেবিল সব থেকে ছোট ভ্যালু ছিল 2, এই কারণে আমরা এ আর বি কে নিয়ে হচ্ছে গ্রুপিং করলাম, দেখতে আমার এই যে এরকম হয়ে গেল। এন্ড এর পরের টেবিলটা আই থিংক এখানে আছে, এই যে এ আর বি মিলে হচ্ছে একটা ঘর হয়ে গেছে। এন্ড সেক্ষেত্রে তখন আপনার ওই যে ক্যালকুলেশন গুলো করা লাগে যে এ আর বি এর সাথে সি এর দূরত্ব কত, এ আর বি এর সাথে সি এর দূরত্ব, এ আর বি যখন একসাথে হয়ে যাবে তখন তো এর সাথে সি এর দূরত্ব বা ডি এর দূরত্ব, ই এর দূরত্ব এগুলো বের করতে হবে। তখন আপনার এই যে সেকেন্ড সাইকেলের আগে যে লেখাগুলো এগুলো কি লেখা লাগবে? এগুলা মানে ওইভাবে মাস্ট ওইভাবে না, আর এইটা মনে হয় এটা প্রথম টেবিল তৈরি করার ক্ষেত্রে তো না, এইটা লিখতে হবে না, এগুলো দরকার নেই, এগুলো তো সেকেন্ড সাইকেলের সময় আসতেছে, আপনার প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র করলেই হবে, পরেরগুলো জাস্ট ভ্যালু বসিয়ে দিবেন। এইটা কোন জায়গা থেকে আসছে ওইটার জন্য সংখ্যাগুলো বলতে হবে।
যে এই 2 কোন জায়গা থেকে আসলো, কত দিয়ে কত ভাগ করে, ওটা বলতে হবে। পরেরগুলা দরকার নেই। এন্ড এখানে ওকে, এরপরে এখানে এ আর বি তো আসলো, এটা ফাইন। সেকেন্ড যে সাইকেল আছে, সেকেন্ড সাইকেলের টেবিলটার মধ্যে ভ্যালু আপনি যেভাবে ক্যালকুলেট করে বসাবেন, ওই যে অ্যাভারেজ করে বসানো লাগে মাল্টিপল থাকলে। এখন পরের টেবিলে আমার সব থেকে ছোট ভ্যালু কত আছে, এখানে মানে দুইটা কনফিউশনের জায়গা চলে আসবে। দেখেন তো পরের টেবিলে সব থেকে ছোট কে আছে? স্যার 2টা তো। 2টা, হ্যাঁ এইটাই কথা। এখন এখানে ছোট ভ্যালু 4, সেটা ঠিক আছে, বাট এই ছোট ভ্যালু তো আমার আছে 2টা। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটাকে চুজ করতে হবে, যে কোনো একটাকে চুজ করতে হবে, অ্যান্ড সেই চয়েসের উপর বেস করে আপনাকে ওই পেয়ারিংটা করতে হবে। এখন এখানে স্যার ডিইটা ইজি। হ্যাঁ, ইজির একটা বিষয় আছে, ডি করলে পরে আপনার ক্যাচ লাগবে না এখনো, বাট তারপরেও লাভ নাই, শেষ পর্যন্ত গিয়ে ক্যালকুলেশন মোটামুটি করাই লাগবে। যদিও আপনি এ বি এর সাথে সি কে নিলে পরে আবার 3টা চলে আসতো এক জায়গায়, ওইটার জন্য আবার ক্যালকুলেশন করা লাগবে। তো সেক্ষেত্রে ডিই যেটা আছে, জাস্ট দুইজনকে পেয়ারিং করলে পরে আপনার সহজ করা হবে। তো এই কারণে এইটাকে চুজ না করে ওনারা এটাকে চুজ করছে যে ডি থেকে ই। কিন্তু আপনি চাইলে পরে এই এ বি এর সাথে সি কেও পেয়ারিং করতে পারতেন, বিকজ সেম ভ্যালু, এটা না করার কোনো রিজন নাই। বাট এখানে ওনারা চুজ করছে এটা ইজিয়ার, তো ডি আর ই যেটা আছে সেটাকে কিন্তু এখানে চুজ করা আছে। আর এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এই সংখ্যাগুলোর কিন্তু একটা মিনিং আছে। এই যে এখানে যে 1 দিচ্ছেন, এ আর বি, যেহেতু এখানে 2 ছিল, তো এখানে 2 থাকলে এটা হবে 1 and 1। সেক্ষেত্রে আপনি যখন পরে ক্যালকুলেট করে এখানে 2 পেলেন, যেমন এইখানে যখন আপনি 2 পেলেন, এই যে 2, ডি আর ই কে ক্যালকুলেট করলে এখানে 4 ছিল, 2 দিয়ে ভাগ দিলে পরে 2। এখন এখানে 1 কে যদি আপনি এতটুকু লম্বা দেন, 2 কে দিতে হবে আপনার মোটামুটি দ্বিগুণ পরিমাণ লেন্থ। সো ওইটা একটু হিসেব রাখতে হবে। ট্রি আঁকতেছি 2 2 তো দিচ্ছি, বাট এই 2 কিন্তু রিপ্রেজেন্ট করে এই ডালের দৈর্ঘ্য। সো 2 দিলে পরে আপনাকে ওই সামঞ্জস্য বজায় রাখতে হবে, যে 1 এর জন্য আমার এটা, 2 এর জন্য হচ্ছে গিয়ে আমার এটা। ডি এন্ড ই, তাহলে ডি এন্ড ই চুজ করলাম, যদি আমার 2টা অপশন ছিল, আমি চুজ করলাম আমার জন্য যেটা সহজ আছে এটা। এখন থার্ড সাইকেলের মধ্যে ওই যে শেষ পর্যন্ত কিন্তু লাভ নাই, মানে ডি আর ই কে আপনি চুজ এখন করলেন, বাট এখন আপনি কই যাবেন? এখন তো হ্যাঁ এখানে, স্যার। এখন তো সবই আছে, মানে ওইটাকে আপনি দূর করে দিয়েছেন ডি আর ই করে। এখন তো আবার হুম। সেই 4 তো 4ই আছে, ওইটা তো আর উড়ে যাবে না। এখন ওই আপনাকে বাধ্য হয়ে ওইটাকে চুজ করতে হবে। সো এ বি এন্ড সি, এই যে এ বি আর সি, এটা কিন্তু নিয়ে আসতে হবে। আপনি নিয়ে আসবেন, ওইটা প্রবলেমেটিক না, এ আর বি এর সাথে সি। আর এখানে দেখেন কি সুন্দর করে একদম মানে ওই যে এক্সাক্ট সংখ্যা, যে ব্রাঞ্চের লেন্থ গুলা কত এখানে দেওয়া আছে। যেমন আপনি যদি সি বসান, সি বসালে পরে এই সি এর যে সাইড আছে সেটা হবে 4 এর অর্ধেক, দ্যাট ইজ 2। তাহলে এটার যে অল্টারনেট সাইড আছে ওইটাও আমার টোটালি দৈর্ঘ্যটা 2 হওয়ার কথা পুরাটা, যদি লেন্থ আমার এরকম এরকম থাকে 2। এখন এই এ আর বি যেটা ছিল আগে, ওটা অলরেডি 1 ছিল, তো এটা হচ্ছে 1। সেক্ষেত্রে এখানে আরেকটা 1 যোগ করলে তো আমার 2 হবে। ওইভাবে চিন্তা করে হচ্ছে আমার এইখানে লেন্থটা দেওয়া আছে 1 1 2। এখন এবিসি একসাথে হয়ে গেছে, এবিসি একসাথে, আর ডি আছে, তাদের ভেতরে দূরত্ব ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এই সিচুয়েশনে বলেন, এই সিচুয়েশন যে 6টা আসছে, এই 6টা হচ্ছে কিসের কিসের থেকে আসছে? এ ডি, বি ডি, সি ডি, অ্যাগেন এ ই, বি ই, সি ই। এখানে তাহলে টোটাল কয়টা হইলো? আই থিঙ্ক 6টা। এই 6টা দূরত্ব হ্যাঁ স্যার। ডিভাইডেড বাই 6, ওইটা করে হচ্ছে আমার এই 6 আসছে। এটা হয়তো দেখায় নাই, এটা ওই দেখায় নাই আর কি, কিন্তু এখানে কিন্তু 6টা দূরত্ব আসবে। যখন আমার প্রত্যেকটার মধ্যে, একটার মধ্যে 3টা আছে, আরেকটার মধ্যে 2টা আছে, সেক্ষেত্রে ওই 3 এর ডাবল, 3 আর 2 গুণ করলে যা হয় ওই সংখ্যক দূরত্ব থাকবে, আর ওইটার থেকে আপনার অ্যাভারেজ করতে হবে। 6 ডিস্টেন্সেস ভাগ করতে হবে 6 দিয়ে, and এখানে 6 আসছে সামহাও। তারপর থেকে আপনাকে ট্রি তৈরি করতে হবে। প্রায় শেষ হয়ে গেল। আহ, আচ্ছা,
A, B and C, A, B and C, and finally সবকিছু শেষে লাস্ট টেবিলটা কোথায়? লাস্ট টেবিল একদম ফাইনাল টেবিল এইখানে আছে, ওই যে এইদিকে। এটা দেখি আগে, এখানে এ বি সি আর ডি ই দুটাকে এখন কানেক্ট করা আছে। সো এ বি সি আর এখানে আছে ডি আর ই। এইটার ক্ষেত্রে একটুখানি বুঝতে হবে। এবিসি হচ্ছে, এখানে দেখেন কত আছে, টোটাল আছে 6। এখানে এটা আরেকটা নতুন ব্যাচ, এখানে আছে হচ্ছে 6। তো আপনি এবিসি এন্ড ডিই দুইটাকে যখন কানেক্ট করবেন তখন প্রত্যেকটা পাশের দৈর্ঘ্য হবে 3। তো 3 যদি হয়, আমার তো 3 বানাতে হবে প্রত্যেক সাইড, তাহলে ডি আর ই হচ্ছে অলরেডি 2 আছে, মানে একটা করে দৈর্ঘ্য 2, তার সাথে আপনার লাগবে হচ্ছে 1। তো সব মিলে 3। আর এই পাশে যেভাবে যাচ্ছিল এটা তো 2 ছিল, তার পাশে হচ্ছে 1, তো এটা ঠিক। তাহলে এই পাশে 3, এই পাশে হচ্ছে 3, যেটা আমার হওয়ার কথা 6, 6 এর অর্ধেক। তো এইগুলো অবস্থান, এরপরে তো আমার এই সবকিছু মিলে যাবে, এ বি সি ডি ই, এইটা একসাথে চলে আসবে আর বাকি থাকবে এফ। তো এটার জন্য ক্যালকুলেশন এই যে এটা এ বি সি ডি ই সবগুলো একসাথে প্লাস হচ্ছে এফ। এখন এখানে ক্যালকুলেট করতে গেলে এ এফ, বি এফ, সি এফ, ডি এফ, ই এফ, আর ভাগ করতে হবে কত, 1 2 3 4 5, 5 দিয়ে। তো এখানে আচ্ছা। হচ্ছে 8 আসবে। এন্ড ফাইনালি 8 যদি আসে, 8 আসলে আমার প্রত্যেকটা সাইড হওয়া উচিত হচ্ছে 4 করে। তো এফ হচ্ছে 4 নিয়ে কানেক্টেড হবে এই পাশে। এই যে এফ হচ্ছে 4 নিয়ে কানেক্টেড, বাট ওই পাশে আমার ওই সংখ্যাটাকে অ্যারেঞ্জ করতে হবে। তো এখানে আছে 2, আগে ছিল এই যে এইটা 3, আর তারপরে 1 দিয়ে হচ্ছে আমি 4 4 করে দিলাম, তখন হচ্ছে এটাকে রুট বানিয়ে দিলাম। তো এই হচ্ছে ম্যাথের অবস্থা, এন্ড ম্যাথ ডান আর কি, এই 6 আর পর্যন্তই। 5। এখনই করেন, এর মধ্যে কি কারো জিজ্ঞাসা আছে কিনা সেটা বলেন। এমনিতে আমার মানে টার্গেট যা আছে বা সিলেবাস যা আছে ওটা শেষ মিডের জন্য। আর স্যার কারো এই সাইকেল গুলাকে যতক্ষণ অ্যান্সার না আসবে ততক্ষণ বাড়তে থাকবে উম, সাইকেল গুলা, যেমন ফিফথ সাইকেলে শেষ হয়েছে, অন্যটা দেখা যাচ্ছে সিক্সথে হবে এরকম। ও যে পর্যন্ত না সবগুলা মিশে যাচ্ছে, এই যে এরকম, লাইক একদম চলতে থাকবে। একটা আছে তারপরে নাই, সবগুলা হচ্ছে মিক্স হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, ওই পর্যন্ত আপনার আসতে আচ্ছা, হবে গট না। ইট। এন্ড এইটা সবসময় মানে সাইকেলের সংখ্যা মানে প্রেডিক্ট করা যায় কিনা, প্রেডিকশনের বিষয় আছে। যেমন আপনি দুইটা করে মিক্স করেন না, দুইটা করে মিক্স করলে পরে আমার কতগুলা লাগবে, এখান থেকে একটা ফর্মুলা দাঁড় করানো যায়। এ বি সি ডি ই এফ, 6, 6 থাকলে পরে আমার এখানে সাইকেল লাগতেছে কয়টা, আই থিঙ্ক 5টা সাইকেল লাগতেছে। সেক্ষেত্রে হুম, কি আমার যদি, আচ্ছা চিন্তা করেন যদি 3টা থাকতো আমার ট্যাক্সা, ওই তাহলে 3টা, দুটো হতো তাহলে স্যার কি মেবি। হ্যাঁ দুইটা দুইটা লাগতো, বিকজ প্রথমে দুইটা মিক্স করতেন তারপর একটা, দুইটা, 3 হলে 2, তাহলে তো মনে হচ্ছে যে n-1 সামথিং। চারটার কথা চিন্তা করলে শিওর হওয়া যাবে। 2 3 4 3, ও n-1। আপনার এখানে ওকে যতগুলো স্যার। ট্যাক্সা থাকবে আপনার মানে তার থেকে এক সংখ্যক কম সাইকেল লাগবে আপনার। n স্যার সংখ্যক এটা কোনো ফর্মুলা দেওয়া নেই এটা এরকম, বলা নাই, এটা না কোথাও কমন বলা সেন্স নাই, নাকি? বাট দেখে তো বোঝাই যাচ্ছে। আমরা হ্যাঁ স্যার। মাল্টিপল ভ্যালু দিয়ে ওইটা ই করলাম, চেক করলাম, তো ঠিকই আছে। এই ওকে স্যার। হচ্ছে কাহিনী, এন্ড এভরি কনফিউশন আই থিংক এখানে যা কিছু আমার জানা ছিল ক্লিয়ার। তো এইটাই আমাদের সেকেন্ড কুইজে তো এখান থেকে কিছু নাই, সেকেন্ড কুইজে আপনার থাকতেছে শুধুমাত্র গ্লোবাল অ্যালাইনমেন্ট, অনলি গ্লোবাল অ্যালাইনমেন্ট, একটা ম্যাথ। তো এটা ভালো করে দেখে আইসেন আর কি। স্যার তো একটা ম্যাচ 15 মার্ক। একটাই 15 দিব, প্রবলেম নাই। এখন ওইটা একটু বড় সড়ো আছে, আর আরেকটু সুবিধা আছে, আমি হচ্ছে একদম ঘরও এঁকে দিই, মানে প্রিন্ট করে দিই, আপনাদের টেবিলের কোনো ঘরও আঁকা লাগে না। একদম সবকিছু ঘর টর আঁকা আছে, ঠিক মতো বসাবেন আর ক্যালকুলেট করবেন, তারপরে আর যা আছে আর কি, ওই যে অ্যালাইন করা ইত্যাদি, একটা দিয়েই সব। এখন এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, ডিপেন্ড করে আপনি কতটা প্রিপারেশন নিচ্ছেন এটার উপরে। ভালোর জন্য ভালো, যে মানে প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে আসছে, কষ্ট করছে, তার জন্য স্যার বড় বলতে কি অনেক বড় আসবে? বড় বলতে ততটুকুই বড় যেটা কিনা ওই A4 পেপারের এক সাইডে একটা টেবিলের মধ্যে করা যায়। মানে আমার তো টেবিল আঁকতে হবে, এই জন্য আমি টেবিল এঁকে দিই, যে আমার তো পেজের মধ্যে ফিট করতে হবে। তো অনেক বড় দিলে তো আপনি ওইটা কিসে করবেন,
ওটা লিমিট আছে, যেরকম থাকে আর কি, যতটুকু ফিট করানো যায় যতটুকু। তো আমার এখানে আজকে আর দেখানোর কিছু নাই, আমি মনে হয় না করলাম, এখানে মনে হয় না। স্লাইড অ্যাটেন্ডেন্সটা নিয়েই নেন। হ্যাঁ, নিয়ে নেই এখন। আমার টার্গেট ফিল আপ স্যার নিয়ে নেন স্যার অ্যাটেন্ডেন্সটা। প্রবলেম নাই আমার। আজকে এটা তো আর ক্লাস না, কি বলে ওইটারে, কোনো প্রবলেম নাই। আমার মেইন কাজ করা শেষ। টিচার্স পোর্টাল। আচ্ছা, এখানে আর দু একজন থাকলে তো সবাইকে দেওয়া যেত এখন। আচ্ছা, দেখি কে কে আছে। রেসপন্ড করবেন, কাজ করা শুরু। প্রেজেন্ট স্যার। ইভান। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। নাফিসা তাবাসসুম। প্রেজেন্ট স্যার। আমি আগে টার্গেট দেখছি, অবশ্য অনেকে তো আবার। স্যার আমার উপরের জন স্যার আছে। নাফিসা, হ্যাঁ আছেন তো আপনি। আর কে, কার কথা বলতেছেন? ইয়েস স্যার। স্যার উপরের জন, আমার উপরের জন। ও, আছে না, স্যার। ঠিক আছে। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। মেবি নাই। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি কি কারোটা মিস করলাম নাকি? এই যে 077 কে আছেন? ইয়েস স্যার। আমার নাম তো ডিফারেন্ট দেখাচ্ছে এখানে, এই কারণে কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, ইয়েস তারপর স্যার। আছেন। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। অনেকে আছেন, মেবি না। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তৃষা নাই। স্যার 15 প্রেজেন্ট প্রেজেন্ট। স্যার। 17 প্রেজেন্ট, এতদিন পর। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। না স্যার, আমি 20 পিসে দিছি। বিশাতে না। আমি আসি স্যার। আচ্ছা। প্রেজেন্ট স্যার। 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 প্রেজেন্ট স্যার।
Yes, sir. Present, sir. Present, sir. রাহাত, Present, sir. Present, sir. Present, প্রেজেন্ট sir. স্যার। একসাথে দুইজন শুনলাম, আমি কারটা সেটা দিলাম? ভুল হয়ে গেছে হয়তো। আচ্ছা, তারপরে স্যার থেকে তিমুন বলেন। কুমার অধিকারী। প্রেজেন্ট স্যার। Present, sir. ইমন নাই। হ্যাঁ স্যার প্রেজেন্ট স্যার। এটা কি আপনি? ইমন স্যার কিন্তু না। আরে তিমুন ইমন তিমুন। না, ইমন, হ্যাঁ ইমন। ইমন 475 নাই। Present, sir. Present, sir. সম্ভবত নাই। Present, sir. Present, sir. হুম, Present, sir. Present, sir. Present, sir. Yes, sir. Present, sir. Present, sir. ওকে, মোস্টলি উপস্থিত মনে হয়। এখন একজন দেখা যাচ্ছে যে নাই, না থাকলে কি করার। ঠিক আছে, আমাদের কি পরের ক্লাসও আর কি, পরের ক্লাস কি কালকে? তো মেবি আচ্ছা, স্যার যেদিন কালকে থেকে কি বন্ধ স্যার? কাল থেকে তো না, আমার জানা মতো তো 11 তারিখ থেকে বন্ধ। স্যার হ্যাঁ, স্যার তাসদিক হাসান স্যার, ওর অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছে? আমি তো শিওর বলতে পারি না। হয়েছে ও, বলে তাহলে তো ঠিক হয়েছে আছে। দেওয়া। ওকে, ক্লাসের মধ্যে চলে এসেছেন, মানে 11 তারিখ থেকে আমাদের অফ। তো ওই আপনাদের ক্লাস কালকেই হওয়ার কথা, আমার যতটুকু খেয়াল আছে। স্যার কাল তো ক্লাস হবে স্যার মেবি। আগামীকাল তো একটা ক্লাস আছে স্যার। হ্যাঁ, আর আগামীকাল স্যার একটা ক্লাস স্যার, ওটা ছুটি দিলে স্যার ভালো। না, ওইটা তো করা যায় না। আমার তো দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গা আছে। আমি তো পারলে পরে কত কিছুই করতাম, বাট সবকিছুর লিমিট ওকে আছে। স্যার অ্যাটেন্ড করবো। স্যার একটা অফ টপিকে একটা প্রশ্ন আছে স্যার, করব? হ্যাঁ হ্যাঁ, বলেন অবশ্যই। স্যার আপনি কি স্যার কোড ব্লকসে স্যার কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন? কোড ব্লকসে ওই যে নিচের ওইটা দেখতেছেন না? জি এটা স্যার। আমার হ্যাঁ ওইটা, হ্যাঁ কম্পাইলারের। স্যার। এটা হচ্ছে আমার কম্পাইলার এর, মানে এই যে এখন একটু পরে ক্লাস আছে, তো এটার জন্য কোডগুলা রেডি করছি আর কি। তো ও ওনাদের দেখাইতে হবে, এই জন্য। এমনিতে কোড বক্সে আমার মানে পার্সোনাল কাজ নাই, এটা জাস্ট ওনাদের দেখাইতে হবে, এই জন্য। ঠিক জি স্যার, আছে, বুঝতে পারছি। তাহলে আমরা আজকের জন্য শেষ করি দেখি। ওকে, তাহলে শেষ ওকে স্যার, করলাম। ভালো থাকবেন।